সালটি 2015। জাপানের একটি জেলার প্রায় শতাধিক অধিবাসীর কাছে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় লেখা ইমেইল আসতে থাকে, যেগুলোকে হিটমেইলও বলা হয়, এবং সেই সাথে হাতে লিখিত চিঠি আসতে থাকে। সেখানে লেখা ছিল, আমরা সবাই তোমাদের ঘৃণা করি। কতগুলো শতাব্দী পার হয়েছে তা আমাদের ধর্তব্য নয়, আমরা তোমাদের বিরুদ্ধে বৈষম্য চালিয়ে যেতে চাই। এ ধরনের তীব্র ঘৃণা ছড়ানো ভাষায় লেখা এসব হেটমেইল ও চিঠি অধিবাসীদের রীতিমতো আতঙ্কিত করে তোলে। জাপান বর্তমান বিশ্বের সভ্য দেশগুলোর মধ্যে একটি। প্রযুক্তি খাতে প্রচণ্ড উন্নতি লাভ করা কয়েকটি দেশের নাম এলে অবধারিতভাবে জাপানের নাম আসবে। প্রায় প্রতি বছরই জাপানের বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পাচ্ছেন। অটোমোবাইল ও ইলেকট্রনিক্স খাতে জাপানি কোম্পানিগুলো বিশ্বের রীতিমতো নেতৃত্ব দিচ্ছে। এই তো কদিন আগেই ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পরও জাপানি সমর্থকরা স্টেডিয়াম ছাড়ার আগে গ্যালারি পরিষ্কার করে পুরো বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। পৃথিবীর অনেক দেশই জাপানকে সভ্যতা ও উন্নতির মানদণ্ড হিসেবে বিবেচনা করে, কিন্তু এই জাপানেই এক শ্রেণীর মানুষ বৈষম্যের শিকার হচ্ছে শত শত বছর ধরে। জাপানের মতো একটি দেশের ক্ষেত্রে এটি রীতিমতো বিস্ময়কর। একটি বিশেষ শ্রেণীর মানুষ, যাদেরকে বুরাকুমিন হিসেবে অভিহিত করা হয়, যুগ যুগ ধরে তাদের পরিকল্পিতভাবে পশ্চাৎপদ করে রাখা হয়েছে। বুরাকুমিনদের সামাজিক অবস্থান অনেকটা ভারতের দলিত সম্প্রদায়ের মতো। ভারতের দলিতরা যেমন যুগ যুগ ধরে ভারতের বর্ণ ব্যবস্থায় নির্মমভাবে নিষ্পেষিত হচ্ছে, বুরাকুমিনদের ক্ষেত্রেও বিষয়টি ঠিক একই রকম। বুরাকুমিনরা জাপানের মোট জনসংখ্যার 1.5% থেকে 2%, সেটা প্রায় 30 লাখের মতো। পুরো জাপানেই তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। জাপানের সবচেয়ে কম আয়ের পেশাগুলোতে তারা নিয়োজিত, যেমন ময়লা পরিষ্কার, চামড়া প্রক্রিয়াজাতকরণ, মৃতদেহের সৎকার। যে পোশাকগুলোকে ধর্মীয় ও সামাজিকভাবে নিচু ও অপবিত্র মনে করা হয়, সেসব পেশার প্রায় পুরোটাই দখল করে আছে বুরাকুমিনরা। এর কারণও রয়েছে, বুরাকুমিনদের মাঝে শিক্ষার হার খুবই কম। তাদের এলাকাগুলোতে সবচেয়ে বেশি অপরাধপ্রবণ। এক সমীক্ষায় দেখা গিয়েছে, বুরাকুমিন তরুণদের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার হার অন্যদের তুলনায় 3 গুণ বেশি। একসময় বুরাকুমিনদের সম্পর্কে খুবই প্রচলিত একটি তথ্য ছিল যে তারা জাপানের বাইরে থেকে আসা জাতিগোষ্ঠীর মানুষ। এই অযৌক্তিক অনুমানের মাধ্যমে তাদের পশ্চাৎপদ করে রাখার প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা যায় তারা জাপানের স্থানীয় মানুষ, যারা অনেক আগে থেকেই সমাজের সবচেয়ে নিচের পেশাগুলোতে নিয়োজিত। তোকুগাওয়া শাসনামলের সমাজতান্ত্রিক কাঠামো তাদেরকে একদম নিচের পেশাগুলো নিয়োজিত হতে বাধ্য করা হতো, এবং পেশা পরিবর্তন করার কোনো উপায় ছিল না। বুরাকুমিন ও সাধারণ জাপানিদের মধ্যে দৈহিক অবকাঠামোয় কোনো পার্থক্য নেই। তোকুগাওয়া শাসনামলে বাহ্যিক সাজগোজের ভিত্তিতে তাদের খুব সহজেই আলাদা করা যেত, কারণ সে সময় তাদের জন্য বিশেষ ধরনের পোশাক, বিশেষ ধরনের চুলের ছাড় দেওয়া বাধ্যতামূলক ছিল। আর পূর্বে বলা হয়েছে, একজন বুরাকুমিন কোনো উচ্চতর পেশায় নিজেকে নিয়োজিত করতে পারত না, এমনকি কোনো পেশায় একবার নিয়োজিত হলে সেটা পরিবর্তন করার ক্ষমতাও তাদের ছিল না। 1861 সালে জাপানের মেইজি সরকার সামাজিক বর্ণপ্রথা তুলে দিতে উদ্যোগী হয়। 4 স্তর বিশিষ্ট বর্ণপ্রথা তুলে দেওয়ার পর বুরাকুমিনদের অন্য সবার মতোই সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বাস্তবে যে সামাজিক বৈষম্যের শিকার বুরাকুমিনরা হয়ে আসছিল, সেটি অব্যাহত থাকে। 2009 সালে গুগল জাপানের পুরানো মানচিত্র প্রকাশ করে, যেখানে বুরাকুমিনদের বাসস্থান ও গ্রামগুলোকে লাল চিহ্ন দিয়ে দেখানো হয়। এর পরপরই জাপানের নাগরিক সংগঠনগুলো ও শিক্ষা মন্ত্রণালয় এর তীব্র সমালোচনা এবং এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে গুগল এই মানচিত্র প্রত্যাহার করতে বাধ্য হয়। জাপানি প্রগতিশীল সমাজ বা সরকারের কেউই চায় না বুরাকুমিন ইস্যু সামনে আসুক এবং আলোচিত হোক। জাপানের কর্পোরেট সেক্টর গত শতাব্দীর 70-এর দশকে ব্যাপক সমালোচিত হয়। এর কারণ, জাপানের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের যোগ্য প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড চেক এর মাধ্যমে নিয়োগ দেয়। এটি ছিল অত্যন্ত বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া। যোগ্য প্রার্থীদের কেউ যদি বুরাকুমিন পরিবার থেকে আসে, তাহলে মেধা ও যোগ্যতায় এগিয়ে থাকলেও তাকে শেষমেশার চাকরিতে নিয়োগ দেওয়া হতো না। 1970 সালের মাঝামাঝিতে জাপানের গোয়েন্দা ও বুরাকুমিন সংগঠনগুলো 330 পৃষ্ঠা দীর্ঘ একটি তালিকার সন্ধান পায়, যেখানে বুরাকুমিনদের সাধারণ নাম ও থাকার জায়গার নাম ছিল। এই তালিকা ধরে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো
প্রার্থীদের সম্পর্কে খোঁজ চালিয়ে দেখত যোগ্য প্রার্থীরা বুরাকুমিন পরিবারের কিনা বা তার পূর্বসারীদের মাঝে। সবচেয়ে বড় যে অপরাধ চক্রটি জাপানের আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করে তার নাম হলো ইয়াকুজা। এই অপরাধ সংগঠনের 4 ভাগের 3 ভাগই বুরাকুমিনদের দখলে। গবেষণায় দেখা গিয়েছে প্রকট সামাজিক বৈষম্যের শিকার হয়ে যখন বুরাকুমিনদের কোথাও যাওয়ার সুযোগ থাকে না, তখন ইয়াকুজা তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। বুরাকুমিনরাও তাই উপায়ন্ত না পেয়ে ইয়াকুজায় যোগ দেয়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায়। তাই সাধারণ জাপানিরা একসময় বুরাকুমিন বলতে বুঝত সারা শরীরে ট্যাটু আঁকা একদল সন্ত্রাসীদের, যারা দুর্ধর্ষ ও অপরাধমূলক কার্যক্রমের সাথে যুক্ত। 1922 সালে বুরাকুমিনদের অধিকার আদায়ের সংগঠন সুইহেসা গঠিত হয়। 1930 সাল পর্যন্ত এই সংগঠনটি কার্যক্রম চালিয়ে যায়। বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে ন্যাশনাল কমিউনিটি ফর বুরাকুমিন লিবারেশন গঠিত হয়। পরবর্তীতে এটির নাম পরিবর্তন করে বুরাকু লিবারেশন লীগ এই নামে পরিচিতি লাভ করে। সমাজতান্ত্রিক সংগঠনগুলোর পাশাপাশি এই সংগঠনটি বুরাকুমিনদের অধিকার আদায়ের মূল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে সংগঠনটি বুরাকুমিন ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থ বরাদ্দ ও চাকরির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক, অবৈধ ঘোষণার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরে এবং সরকারকে এসব দাবি মেনে নিতে বাধ্য করে। বর্তমানে জাপানে কাউকে এটা বলা বড় অপরাধ হিসেবে গণ্য হয়। সম্প্রতি এক পোলে দেখা গিয়েছে 73% বুরাকুমিন জন্মের পর থেকে বৈষম্যের শিকার হয়নি। যদিও সাম্প্রতিক সময়ে বৈষম্যের হার অনেক কমে এসেছে, তারপরও জাপানি সমাজে মিশে যেতে বুরাকুমিনদের আরও বহু পথ পাড়ি দিতে হবে।